গল্পের শুরুতেই আমরা র্যান আর জিংকে একসাথে রোম্যান্স করতে দেখি, যেখানে ওদের রোম্যান্সের পারদ চলার সাথে সাথেই র্যান জিং এর থেকে দূরে সরে যায় আর ওকে বলে আমি তোমার সাথে থাকবো না, তাই তুমি এই ডিভোর্স পেপারে সই করে দাও। তো র্যানের এই কথাতেই আমরা বুঝতে পারি র্যান আর জিং হাজবেন্ড ওয়াইফ। তো জিং র্যানকে জিজ্ঞেস করে তুমি গ্র্যান্ডপার জন্য আমার সাথে থাকতে চাও না? এতে তো র্যান বলে দেয় আমাদের বিয়েটা শুধুমাত্র একটা কন্ট্রাক্ট ছিল, তো লাস্ট 4 বছর থেকে আমি তোমার সাথে থাকার পরেও কোনোদিনই তুমি আমার পরোয়া করনি, তাই আমি আর তোমার সাথে থাকতে চাই না। তো এখান থেকে সিন চলে যায় পাস্টে আর আমরা জিন আর র্যানের বিয়ের দিন দেখতে পাই, যেখানে র্যান বিয়ের জন্য রেডি হচ্ছে। তো এখানেই আমরা জিনের গ্র্যান্ডপাকে র্যানের সাথে কথা বলতে দেখি, যেখানে গ্র্যান্ডপা র্যানকে বলে হঠাৎই তোমার সাথে জিনের বিয়ে ঠিক হয়েছে, তো এই বিয়েতে তোমাদের সমস্যা হলেও আমি জানি ধীরে ধীরে সবকিছু মিটে যাবে। তো র্যান তুমি সবসময় চেষ্টা করো যাতে কিনা জিন তোমার সাথে সুখী থাকে। তো গ্র্যান্ডপার এই কথা শুনেই র্যান জিনকে বিয়ে করতে রাজি হয়েছিল। এছাড়াও র্যান মনে করতো জিন অনেক ভালো মানুষ, কারণ একবার র্যান জলে ডুবে যাচ্ছিল তখনই জিন এসে ওকে প্রোটেক্ট করে, তাই প্রথম থেকেই র্যান জিনকে একটু একটু পছন্দ করত, যে কারণে র্যান মনে করেছিল ও হয়তো নিজের ভালোবাসা দিয়ে জিনের মন জিতে নেবে। তো র্যান বিয়ের জন্য তৈরি হচ্ছে এমন সময় জিন ওখানে আসে আর ও র্যানকে পরিষ্কার জানিয়ে দেয় আমি গ্র্যান্ডপার কথায় তোমাকে বিয়ে করলেও কোনোদিন তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমাকে অন্য কারোর খেয়াল রাখতে হবে। তো বিয়ের দিনই জিং এর এইসব কথা শুনে র্যানের মন তো পুরোই ভেঙে যায়, কিন্তু তারপরেও ও আশা ছাড়েনি আর প্রতিটা মুহূর্তে ও জিংকে ভালোবাসার চেষ্টা করেছিল, কিন্তু কোনোদিনই জিং র্যানকে সেই জায়গা দেয়নি। তো আজ র্যান জিংকে বলে দেয় ডিভোর্স পেপার রেডি আছে, তুমি শুধু সাইন করে দিও। এই শুনে তো র্যান জিং এর ক্লোজ গিয়ে বলে সত্যি তুমি আমার থেকে ডিভোর্স চাও? এতে তো র্যান জিনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে বলে হ্যাঁ, আমি তোমার থেকে ডিভোর্সই চাই, আর কাল আমি এই বাড়ি ছেড়ে চলেও যাব। তো এই শুনে জিন বলে দেয় তার কোনো প্রয়োজন নেই, কারণ গ্র্যান্ডপা তো এই বাড়িটা তোমাকেই দিয়েছে। যদিও র্যান বলে দেয় আমি তোমার ফ্যামিলির কোনো কিছুই চাই না। এই শুনে তো জিং অনেক বেশি রেগে গিয়ে র্যানের মুখ চেপে ধরে বলে তবে কি তুমি অন্য কাউকে খুঁজে রেখেছো, নাকি তুমি রাস্তায় ভিখারির মতো থাকতে চাও? যদিও র্যান বলে দেয় ডিভোর্সের পর তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, তাই তোমাকে এই নিয়ে চিন্তাও করতে হবে না যে আমি কোথায় থাকবো। তো জিন র্যানকে একটা ড্রেস দিয়ে বলে কাল গ্র্যান্ডপার বার্থডে, তাই আমি চাই তুমি কাল গ্র্যান্ডপার বার্থডেতে এই ড্রেসটা পরে আসো। যদিও র্যান বলে দিয়েছিল তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তাই আমি তোমার দেওয়া কোনো জিনিসই নিতে চাই না। এই বলে ও তো জিং এর দেওয়া ড্রেসটা মাটিতে ফেলে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তো পরের দিন আমরা জিং এর গ্র্যান্ডপার বার্থডে পার্টি দেখতে পাই, যেখানে অনেকেই বলাবলি করছিল যে তারা কখনো জিং এর ওয়াইফকে দেখেইনি। এমন সময় জিং এর কাজিনরা ওখানে আসলে ওরা তো এইসব কথা শুনে বলতে থাকে ওদের সিস্টার ইন ল নাকি একদমই ভালো নয়, তাই জিং ওকে নিজের সাথে রাখতে চায় না। তো এর মধ্যেই গ্র্যান্ডপা ওখানে আসলে জিং গ্র্যান্ডপার বার্থডে পার্টি সেলিব্রেশন শুরু করতে চায়। যদিও গ্র্যান্ডপা বলে এখনো এখানে তোমার ওয়াইফ আসেনি, তো যতক্ষণ না তোমার ওয়াইফ এখানে আসছে আমি সেলিব্রেশন করব না। এই শুনে তো জিং একটু চিন্তায় পড়ে যায়, কারণ ও তো জানতো র্যান কোনো মতেই এখানে আসবে না। তো এমন সময় আমরা র্যানকে দেখতে পাই যে কিনা রেডি হয়ে গ্র্যান্ডপার বার্থডে পার্টিতে যাবার জন্য বেরিয়েছে। আর র্যান আমাদের বলে গ্র্যান্ডপা সবসময় আমাকে ভালোবেসেছে, তাই আমি কখনোই গ্র্যান্ডপাকে হার্ট করব না। তো এখানেই র্যানের ফ্রেন্ড সং ছিল, যে কিনা র্যানকে নিয়ে যাওয়ার জন্যই ওখানে এসেছে। তো এরপরেই র্যান ফুল স্টাইলে গ্র্যান্ডপার বার্থডে পার্টিতে এসে পৌঁছায়। তো ওকে এখানে দেখে জিং তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো গ্র্যান্ডপা র্যানকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেলে র্যান ও গ্র্যান্ডপাকে বার্থডে উইশ করে। তখনই জিং এর কাজিন র্যানকে বলে তুমি এত গাড়ি ভাড়া করে এখানে এসেছো আর গ্র্যান্ডপার জন্য কোনো গিফট আনোনি? তবে র্যান ওর অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে গ্র্যান্ডপার জন্য ওখানে গিফট নিয়ে আসে, যে গিফটটা দেখে গ্র্যান্ডপা তো সব থেকে বেশি খুশি হয়ে গেছিল। তো এই দেখে জিং অনেকটাই সারপ্রাইজ হয়ে ভাবে যে র্যান কত ভালোভাবে ওর গ্র্যান্ডপাকে চেনে, তাই তো ও গ্র্যান্ডপার সব থেকে পছন্দের গিফটটাই এখানে নিয়ে এসেছে। পরে র্যান যখন চলে যাচ্ছে তখনই জিং এর 2 কাজিন ওখানে আসে আর ওরা র্যানকে বলে তুমি প্ল্যান করে আমার দাদাকে বিয়ে করেছিলে বলেই এত বেশি ফুটানি করতে পারছো। এই শুনে র্যান অনেক বেশি রেগে যায় আর ওদেরকে বলে দেয় তোমরা নিজেদের ব্রেনটা একটু কম চালাও, কারণ তোমরাও জানো যে গ্র্যান্ডপা জোর করেই এই বিয়েটা দিয়েছিল, নাহলে আমি কখনোই তোমার দাদাকে বিয়ে করতে আসতাম না। এই বলে র্যান বেরিয়ে যাচ্ছিল তখনই জিং এর কাজিন ওর দিকে কেক ছুঁড়ে মারে, যেটা বুঝতে পেরে র্যান ওদেরকে বলে তোমরা কি মনে করছো তোমরা চাইলেই আমাকে আবার অপমান করতে পারবে? তো এখান থেকেই সিন চলে যায় পাস্টে আর আমরা দেখতে পাই একবার র্যানের বার্থডেতে জিং এর কাজিন ওর জন্য কেক নিয়ে আসে। তবে র্যান জানতো
যে ওরা মোটেই র্যানকে পছন্দ করে না। তাই র্যান কেক না কেটে ওখান থেকে চলে যেতে গেলে জিনের কাজিন ইচ্ছে করে র্যানের মুখে কেক লাগিয়ে দেয়। আর ওই কেক পরিষ্কার করার জন্য ওরা তিনজন মিলে র্যানকে সুইমিং পুলের পাশে বসিয়ে ওর মুখে জল ছেটাচ্ছিল। যদিও এর মধ্যেই জিং ওখানে চলে আসলে ওরা তো বলে দেয় ওরা শুধু র্যানের সাথে মজা করছিল। তো র্যানকে এইভাবে দেখেও জিং ওকে হেল্প করে না, বরং কি ও উল্টো র্যানকেই বলে যে যদি সবার সামনে ভালোভাবে থাকতে না পারো তবে আমাকে এম্বারেস করো না। এই বলে ও ওখান থেকে চলে যায়। তো অতীতের কথা মনে করে র্যান ও সেক্রেটারিকে ইশারা করে। তো তখনই র্যানের সেক্রেটারি জিং এর কাজিনদের ব্যাপারে এক এক করে বলতে শুরু করে যে ওরা কিভাবে স্কুলে বাচ্চাদের বুলি করে। আর র্যানের সেক্রেটারির কাছে তো ওদের বিরুদ্ধে প্রমাণও ছিল। এই দেখে তো ওরা দুজন অনেক বেশি ভয় পেয়ে গেলে ওরা র্যানকে সরি বলতে থাকে। তো র্যান বলে আমার লাস্ট বার্থডে তোমরা আমার সাথে যা করেছিলে আমিও আজ তোমাদের সাথে সেটাই করব। এই বলে ওদেরকে ওই কেকের দিকে ইশারা করলে ওরা দুজন তো তাড়াতাড়ি হামহাম করে ওই কেক খেতে থাকে। এই দেখে র্যান ওদের মুখ ধুতে বললে ওরা পাশেরই ফোয়ারার জলে গিয়ে মুখ ধুচ্ছে। যদিও এর মধ্যেই জিং ওখানে এসে ওদেরকে এইভাবে দেখে র্যানের ওপর চিৎকার করে। তো জিনকে ওখানে দেখে র্যান কোনো কথা না বলেই ওখান থেকে বেরিয়ে গেছিল। তো তখনই জিং র্যানের গাড়িতে ওর ফ্রেন্ড সংকে দেখতে পেলে ও তো আরো বেশি জেলাস ফিল করতে থাকে। পরে আমরা সং আর র্যানকে দেখতে পাই যারা কিনা একসাথে হাঁটতে হাঁটতে কথা বলছে। তো ওখানেই সং র্যানকে বলে তুমি আপকামিং ফিউচারে একজন বড় বিজনেসম্যান হবে। তো এই শুনে র্যান সংকে থ্যাংক ইউ বলে। তো এখানেই ওদের কথায় আমরা জানতে পারি র্যান প্রথম থেকেই একজন ডক্টর হতে চেয়েছিল আর বর্তমানে ও TCM এ পড়াশোনা কমপ্লিট করে একজন সাকসেসফুল ডক্টর হয়েছে। তো র্যান এত বছরের ওর কন্ট্রাক্টের সম্পর্ক থেকে বেরোতে পেরে অনেক বেশি খুশি ছিল, যে কারণে ও সংকে বলে এবার থেকে আমি আমার কাজে আরো বেশি ফোকাস করতে পারবো। ওদিকে রাতের বেলা জিং বাড়িতে ফিরে র্যানকে বলে প্লিজ আমাকে এক গ্লাস জল দাও। যদিও তখনই ও বুঝতে পারে র্যান তো বাড়িতে নেই। তো এই দেখে ওর মনে পড়ে যায় যে কিভাবে সবসময় র্যান ওকে ওর প্রত্যেকটা কাজে হেল্প করতো। সে ওর জন্য ভালো কিছু কুকিং করা হোক বা ওর শাওয়ার নিয়ে আসার পর ডিনারে ওর জন্য অপেক্ষা করা। তো প্রথমবার জিন বাড়িতে র্যানের অনুভূতি ফিল করতে পারে। তো তখনই র্যানকে ফোন করে জিজ্ঞেস করে তুমি কোথায় আছো। এতে তো র্যান বলে দেয় আমি তার উত্তর তোমাকে দেব না। তো জিং ফোনের ওপার থেকে সং এর গলা শুনতে পেলে ও তো আরো বেশি রেগে গেছিল, যে কারণে ও র্যানের সাথে কে আছে জিজ্ঞেস করলে র্যান তো এটাও জিংকে বলতে চায় না। তো জিং বুঝে গেছিল র্যান এইভাবে আসবে না, তাই ও র্যানকে বলে তুমি এসো আমি এখনই তোমার ডিভোর্স পেপারে সই করে দেব। এই শুনে র্যান ওখানে আসতে রাজি হয়ে যায় আর ও সংকে বাই বলে জিনের বাড়িতে চলে এসেছিল। তো র্যানকে এত তাড়াতাড়ি এখানে আসতে দেখে জিং বলে তোমার দেখছি ডিভোর্স নেওয়ার অনেক তাড়া, তো তুমি আবারও কাউকে ধরে রেখেছো যার সাথে আমার পর থাকতে পারবে। এই বলে ও র্যানকে সোফার ওপর চেপে ধরলে র্যান ওকে ধাক্কা মেরে বলে তোমার মেন্টালিটি সত্যিই খারাপ, তাই তো তুমি এমন কিছু ভাবতে পারো। তো জিং র্যানের ওপর প্রচন্ড রেগেছিল। যদিও এর মধ্যেই জিং এর ফোন বাজলে র্যান বলে দেখো তোমার ছোট্ট বোন ফোন করেছে, যাও এবার বোনের কেয়ার করো। তো এখানে জিয়ান নামে একটা মেয়ে জিংকে ফোন করেছিল। তো জিং ওর ফোনটা ধরা মাত্রই জিয়ান বলতে থাকে কেউ নাকি ওর বাড়ির দরজায় নক করছে, তাই ও অনেক বেশি ভয় পেয়ে আছে। এই শুনে জিং কাউকে ওর বাড়িতে পাঠাবে বললে জিয়ান বলে দেয় তুমি এসো, অন্য কেউ আসলে হবে না। এই শুনে তো জিং ওখানে যেতে রাজি হয়ে গেছিল। তো জিংকে ওর সাথে এই কথা বলতে শুনে র্যান মনে মনে ভাবে আমি জানতাম তুমি আজও এটাই করবে। তো জিং র্যানকে বলে তুমি আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। যদিও র্যান তো ওকে বলে দিয়েছিল আমি আর বোকা হতে চাই না। তো এই রইলো ডিভোর্স পেপার, তুমি সই করে আমাকে মেল করে দিও, আর তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তো র্যান জিং এর বাড়ি থেকে বেরোতে বেরোতে ভাবে তুমি আজও বদলালে না। আর এখানেই আমরা পাস্টের সিন থেকে দেখতে পাই যে র্যান আর জিং একবার শপিং এ গেছিল। তো তখনই জিয়ান ওকে ফোন করলে জিং তো র্যানকে রাস্তায় রেখেই চলে যায়। তো ওই সময় র্যানের গ্র্যান্ডমা ওর সাথে ছিল। জিং তো র্যানের গ্র্যান্ডমাকে বাই বলারও প্রয়োজন মনে করে না। তো গ্র্যান্ডমা র্যানকে জিং এর ব্যাপারে জিজ্ঞেস করলে র্যান বাহানা করে বলে দেয় জিং কাজে বেরিয়ে গেছে। তো এরপর একদিন গ্র্যান্ডমা জিং আর জিয়ানকে একসাথে দেখে ফেললে উনি তো জিং এর উপর অনেক বেশি রাগ দেখাতে থাকে যে তুমি আমার গ্র্যান্ড ডটারের কেয়ার না করে অন্য একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। তো তখনই জিয়ান গ্র্যান্ডমাকে বলে দেয় জিং কখনোই র্যানকে বিয়ে করতে চায়নি, গ্র্যান্ডমা জোর করাতেই ওকে বিয়ে করেছিল। এই শুনে গ্র্যান্ডমা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তো জিন গ্র্যান্ডমাকে সামলাতে গেলে র্যান এসে জিনকে দূরে সরিয়ে বলে তুমি প্লিজ আমার গ্র্যান্ডমা থেকে দূরে থাকো, তোমার জন্যই গ্র্যান্ডমার এই অবস্থা, তাই আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এই শুনে তো জিয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। তো রাতের বেলা র্যান নিজের বাড়ি ফিরছিল, তখনই ওর এমপ্লয়িরা ওকে চিয়ার করতে আসে। আর এখানেই আমরা জানতে পারি রিন 4 বছর থেকে কষ্ট করে একটা কোম্পানি দাঁড় করিয়েছে আর ওর কোম্পানি বর্তমানে একটা ভালো জায়গায়ও পৌঁছে গেছে।
অন্যদিকে জিং জিয়ানের বাড়িতে গিয়ে ওখানে কি হয়েছে জিজ্ঞেস করলে জিয়ান বাহানা করে বলে দেয় আসলে ওখানে একটা বিড়াল ছিল, আমি না দেখেই ভয় পেয়ে গেছিলাম। তো জিং ওকে সেফলি থাকতে বলে ওখান থেকে বেরোতে যাবে, তবে তখনই জিয়ান বলে প্লিজ তুমি এখান থেকে যেও না, বিড়ালটাকে দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি, তাই আমি রাতের বেলা একা একা থাকতে পারবো না। তো জিং ওখানে থাকতে না চাইলেও জিয়ানের কথা শুনে ও ওখানে থাকতে রাজি হয়ে যায়। আর এখানেই আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন থেকে দেখতে পাই যে একসময় মাউন্টেন ট্রেক করতে গিয়ে জিং অসুস্থ হয়ে একটা জায়গায় পড়েছিল, আর তখনই জিয়ান এসে ওর প্রাণ বাঁচায়। আর এরপরে জিং ওকে প্রমিস করেছিল তুমি যেভাবে আমার প্রাণ বাঁচিয়েছো আমিও সবসময় তোমাকে এইভাবেই প্রোটেক্ট করব, যে কারণে জিং সবসময় জিয়ানের কথা মেনে চলে। ওদিকে র্যান বাড়িতে ফিরে একটা বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে যেখানে বেশ কিছু মানুষের ফটো লাগানো ছিল। তো তখনই র্যান মনে মনে বলে ডিয়ারেস্ট ব্রাদার আমি তোমাকে ছাড়বো না। আর এখানে আমরা আবারও পাস্টের একটা সিন থেকে জানতে পারি র্যানের সৎ ভাই ওর সাথে অনেক খারাপ ব্যবহার করত, ও তো সবসময় র্যানের পড়াশোনার সব নোটস নষ্ট করে দিত। আর একদিন তো ও র্যানের সাথে জোর জবরদস্তিও করতে যায়, যদিও সেই সময় র্যানের সৎমা ওখানে চলে আসায় ওর ভাই ওর কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু র্যানের সৎমা তো ওর ভাইয়ের এমন কাজের জন্য র্যানকেই দোষ দিতে থাকে। তো প্রেজেন্টে র্যান ঠিক করে নেয় এরপর ওর ভাইয়ের থেকে বদলা নেবে। ওদিকে র্যানের ভাইকে দেখা যায় যে কিনা ওর বন্ধুদের সাথে বসে জুয়া খেলছিল। তো তখনই ওর এক বন্ধুর থেকে জানতে পারে যে র্যানের নাকি ডিভোর্স হয়ে গেছে। এটা শোনা মাত্রই ও র্যানের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, কারণ ওর তো প্রথম থেকেই র্যানের প্রতি খারাপ নজর ছিল, তাই ও ভেবে নেয় এবার হয়তো র্যানকে পেয়েই যাবে। ওদিকে র্যান সঙ্গের সাথে বসে পরের দিন একটা হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়ারই কথা বলছিল। আসলে র্যান বিজনেসম্যান হওয়ার কারণে ও ডক্টরি নলেজটাকে সাধারণ মানুষের হেল্প করার জন্যই লাগাতে চায়। তো পরের দিন আমরা র্যানকে হসপিটালে দেখি যেখানে জিন ও জিয়ানকে নিয়ে এসেছিল, কারণ জিয়ান নাকি আগের দিন বিড়াল দেখে এতই ভয় পেয়েছে যে ওরা একজন টিসিএম ডক্টরের থেকে চেক আপ করাতে হবে। তো এরপরে ওরা হসপিটালে টিসিএম ডক্টরকে দেখানোর জন্য লাইনে দাঁড়ায়, যদিও লাইনে অনেক মানুষ থাকায় জিন ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে সবাইকে কিছু টাকার অফার করছিল যাতে কিনা ওরা টাকা নিয়ে জিয়ানকে আগে ট্রিটমেন্টের জন্য ছেড়ে দেয়, যদিও কেউই এমনটা করতে রাজি ছিল না। আর একটা মহিলা তো জিনকে বলেই দেয় এই ডক্টর এতই ভালো যে এর কাছে টাকাও ফেল, তাই তুমি যদি আমাকে 1 বিলিয়ন ওয়ানও দিয়ে দাও তাও আমি এই ডক্টরকে ছাড়বো না। এই শুনে জিং আর কিছু বলতে পারে না। তো এর মধ্যেই আমরা র্যানকে দেখতে পাই যে কিনা ডক্টর চেম্বারের দিকেই যাচ্ছিল, আর এই দেখে তো জিয়ান চিৎকার করে বলতে থাকে এখানে লাইন দিতে হবে, তুমি কি সেটা দেখতে পাচ্ছ না? যদিও র্যান তো ওকে পাত্তা না দিয়েই চলে যায়, কারণ ওই ফেমাস ডক্টর তো আর অন্য কেউ নয় র্যানই ছিল। তো এমন সময় একজন নার্স এসে জিয়ানকে চুপ করতে বলে। তো ওই নার্সের থেকেই জিন আর জিয়াং জানতে পারে যে ওরা যে ফেমাস টিসিএম ডক্টরকে দেখানোর জন্য এসেছে সে আসলে র্যান। তবে জিয়ানের তো কোনো মতেই এই কথা বিশ্বাস হচ্ছিল না, তাই তো বলে এই ডাক্তার নিশ্চয়ই ফেক। এই শুনে তো মহিলারা ওর উপরে চিৎকার শুরু করে। ওদিকে জিং এই ব্যাপারে জানতে পেরে ও মনে মনে ভাবছে আমি কখনোই র্যানের প্রতি অ্যাটেনশন দিইনি, তাই হয়তো আমি জানতেই পারিনি যে র্যান একজন ফেমাস ডক্টর। তো জিং দূরে দাঁড়িয়ে র্যানের ট্রিটমেন্ট করা দেখছিল, যেটা কিনা জিয়ানের একদমই সহ্য না হলে ও বারবারই জিংকে বলতে থাকে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তো ওদেরকে দেখে র্যান বাইরে এসে জিয়ানের চেক আপ করে বলে তোমার কোনো সমস্যাই নেই, যদিও জিয়ান ওকে বলে দেয় তুমি মিথ্যে কথা বলছো, আমার অনেক বেশি শরীর খারাপ। এই শুনে র্যান বলে হ্যাঁ তুমি ড্রামা কুইন, তাই তোমার ড্রামা করার একটা প্যানিক আছে, এছাড়া আর কোনো সমস্যাই নেই। তো ওদের দুজনের মধ্যে আর্গুমেন্ট চলছে, যদিও এই সবকিছুতে কার না দিয়েই জিং র্যানকে টানতে টানতে সাইডে নিয়ে যায় আর ওকে দেয়ালের মধ্যে হোল্ড করে জিজ্ঞেস করে তুমি আমাকে এটা বলনি কেন যে তুমি একজন টিসিএম ডক্টর, যদিও র্যান ওকে বলে দেয় এটা জানার তুমি কেউ না। এই বলে ও তো ওখান থেকে চলে গেছিল। পরে রাতের বেলা র্যান হসপিটাল থেকে বের হলে তখনই ওর ভাই ওখানে চলে আসে, যে কিনা র্যানকে খারাপ ইঙ্গিত করে বলে আমি শুনলাম তোমার বর তোমাকে তাড়িয়ে দিয়েছে, তবে তো এবার তোমার আর যাওয়ার কোনো জায়গা নেই, তো তুমি চাইলে আমি তোমাকে আশ্রয় দিতে পারি। এই বলে ও র্যানকে টাচ করলে তখনই দেখা যায় জিং ওখানে চলে আসে। তো জিং র্যানের ভাইকে বলে আমি এখনো র্যানের হাজবেন্ড, তাই তোমার সাহস কি করে হলো র্যানের সাথে এমন কিছু করার। তো জিংকে দেখে র্যানের ভাই তো ভয়তে ওখান থেকে পালিয়ে গেছিল, যদিও র্যান তখনই জিংকে বলে দেয় তোমাকে আমার হেল্প করার কোনো প্রয়োজন নেই,
আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। এই শুনে জিং ওকে বলে যায়, যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন আমি তোমার কোনো কথাই শুনবো না। তাই যদি তোমার ভাই আবার তোমাকে বিরক্ত করে তুমি আমাকে নিশ্চয়ই বলো। কিন্তু র্যান তো কোনো মতেই ওর হেল্প নিতে চায় না, যে কারণে ওকে অ্যাটিটিউড দেখিয়ে চলে গেছিল। পরে আমরা র্যানের ভাইকে দেখি যে কিনা ড্রিঙ্ক করার পর ফোনে ওর মায়ের সাথে কথা বলছিল। তো ও বলতে থাকে আমি কোনো মতেই র্যানকে ভয় পাবো না, আর যে করেই হোক আমি আজকের দিনের বদলা র্যানের থেকে নিশ্চয়ই নেব। পরের দিন জিং কোম্পানিতে আসে, যেখানে ওর অ্যাসিস্ট্যান্টকে এই প্রথমবার র্যানের ইনফরমেশন বের করতে বলেছিল। তো অ্যাসিস্ট্যান্ট র্যানের প্রোফাইলটা জিং এর হাতে ধরালে জিং তো ওটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ও তো ভাবতেই পারেনি যে র্যান এত বেশি ট্যালেন্টেড। তো জিং এটাও জানতে পারে র্যান নিজের একটা কোম্পানি রান করাচ্ছে। ওদিকে র্যানও ওর কোম্পানিতে গেলে সবাই ওকে ওয়েলকাম জানায়। তোর এমপ্লয়িরা র্যানকে অনেক বেশি পছন্দ করত, আর ওরা তো র্যানকে দেখে অনেক বেশি ইন্সপায়ারও ছিল। পাশাপাশি জিং এর অ্যাসিস্ট্যান্ট ওকে একটা বিজনেস ইভেন্টের ইনভিটেশন কার্ড দিয়ে বলে এখানে সব ভালো ভালো কোম্পানিরা আসবে। যদিও জিং প্রথমে ওখানে যেতে চাইছিল না, তবে ও যখনই জানতে পারে যে র্যানের কোম্পানি ওখানে আসবে ও তো ওই ইভেন্টে যেতে রাজি হয়ে যায়। তো কিছুক্ষণ পর জিং র্যানকে ফোন করে বলে আমি তোমার সাথে ডিনার করতে চাই। যদিও র্যান ওর সাথে ডিনারে যেতে না চাইলে জিং বলে দেয় এখনো তুমি আমার ওয়াইফ, তাই তোমাকে আমার কথা শুনতে হবে। যদিও র্যান তো জিং এর মুখের উপরেই ফোনটা কেটে দিয়েছিল। এই দেখে জিং এর তো বেশ রাগ হচ্ছে। তো এর মধ্যেই জিয়ান ওর জন্য কফি নিয়ে আসে, আর ও জিংকে তেল মারতে মারতে বলে আমি চাই তুমি আমাকে ওই ইভেন্টে নিয়ে যাও। তো জিং ওকে ওই ইভেন্টে নিয়ে যেতে রাজি হলেও ও জিয়াংকে বলে দেয় এটা কোম্পানি, তাই তুমি এখানে এমন কিছু করো না যাতে সবাই আমাদের সম্পর্ক নিয়ে কথা বলবে। তো জিং এর এই কথা তো জিয়াং এর একদমই পছন্দ ছিল না, কিন্তু তাও ও জিং এর কথা মেনে নেয়। তো এরপরে ওই বিজনেস ইভেন্টের দিন চলে আসলে আমরা র্যানকে দেখি যে কিনা অনেক সুন্দরভাবে রেডি হয়েছিল। এই দেখে তো সং ওর অনেকটাই প্রশংসা করছে। তো রাতের বেলা র্যান সং এর সাথে ওই ইভেন্টে পৌঁছালে সবাই তো র্যানকে ঘিরে রেখেছে, আর এমন সময় জিং ও জিয়ানকে নিয়ে ওখানে পৌঁছে যায়। তবে ও র্যানকে সং এর সাথে দেখে ওর তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। তো ওই পার্টির মাঝেই জিং দূরে দাঁড়িয়ে র্যানকেই দেখছে, আর তখনই জিয়ান সেটা লক্ষ্য করলে ও তো জিংকে ভোলানোর জন্য ওখানে চলে আসে। তো জিংকে বলে র্যান অনেক বেশি খারাপ মেয়ে, তাই তো ওইখানে এত ছেলেদের সাথে ঘোরাঘুরি করছে। এই শুনে জিং তো আরো বেশি খেপে গেছিল। তো জিয়ানকে অপেক্ষা করতে বলে র্যানের কাছে যায়, আর অনেকটাই রাগ দেখিয়ে র্যানকে বলতে থাকে তুমি এই জন্যই আমার থেকে ডিভোর্স চাইছিলে যাতে তুমি নতুন করে কারোর সাথে জুড়তে পারো। তো র্যানও কিছু কম ছিল না, তাই তো ও জিংকে বলে দেয় তবে কি তুমি তোমার এক্স ওয়াইফকে অন্য ছেলেদের সাথে দেখে জেলাস ফিল করছো? তো এই শুনে জিং বলে মোটেই না। এতে তো র্যান বলে দেয় তবে প্লিজ তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা সই করে দাও। এই বলে ও চলে যাচ্ছিল, তবে তখনই জিয়াং ওর সামনে এমন ভাবে আসে যাতে কিনা র্যানের সাথে ধাক্কা লেগে ও পড়ে যায়। তো জিয়ান ওর প্ল্যানে সাকসেসফুল হয়ে গেলে ও তো আবারও সুযোগ পেয়ে গেছিল জিং এর সামনে র্যানকে খারাপ করার। তো জিং র্যানকে জিয়ানের কাছে সরি বলতে বললেও র্যান বলে দেয় আমি কোনো ভুল করিনি। এই বলে ওদের দুজনকে ইগনোর করে চলে যায়। তো পরে পার্টি শেষ হয়ে গেলে সং জিংকে এসে বলে তুমি অনেক বড় ভুল করছো। যদিও জিং কিছুই বুঝতে না পারলে সং বলে দেয় কোম্পানিতে ফিরে একবার আজকের পার্টি সিসিটিভি ফুটেজটা চেক করে নিও। তো জিং সং এর কথা মতো রাতের বেলা সিসিটিভি ফুটেজ চেক করলে দেখে যে আসলে জিয়ানি র্যানকে কিক মেরেছিল। এতে তো র্যানের কোনো দোষই ছিল না। এই দেখে ওর তো অনেকটাই খারাপ লাগে যে ও বিনা কারণে আবারও র্যানের সাথে খারাপ ব্যবহার করলো। অন্যদিকে র্যান যখন যাচ্ছে তখনই ওর ভাই আবারও কয়েকটা লোকজনকে নিয়ে র্যানের পথ আটকায়, আর ওরা তো আবারও র্যানের সাথে খারাপ ব্যবহার করতে গেলে র্যান এবার ওর ভাইকে আচ্ছা মতো মার লাগিয়েছিল। কিন্তু ওর ভাইয়ের সাথে থাকা লোকেরা এটা দেখার পরেও র্যানের সাথে খারাপ কিছু করতে গেলে তখনই জিং ওখানে চলে আসে, আর ও সবাইকে আচ্ছা মতো মারধর দিলে সবাই ওখান থেকে পালিয়ে গেছিল। তো র্যান জিংকে বলে তুমি এখানে কেন এসেছো? এতে তো জিং বলে দেয় পার্টিতে যা হয়েছে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো, আমি না বুঝেই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তবে র্যান ওকে বলে এইসব আদিক্ষেতার আর কোনো প্রয়োজন নেই। ওদিকে র্যানের ভাইরা রাতের বেলা বাড়ি ফেরার সময় আবারও রাস্তায় একটা মেয়েকে একা দেখতে পেলে ওরা তো এবার ওই মেয়েটার সাথে খারাপ কাজ করার জন্য পৌঁছে গেছিল। রাতের বেলা র্যান বাড়ি ফেরার সময় সঙ্গে ফোন করে জানায় ওর ভাই ওকে আবারও বিরক্ত করতে এসেছিল, তাই সং যেন কয়েকজন বডিগার্ডের ব্যবস্থা করে। তো এর মধ্যেই র্যান দেখতে পায় ওর ভাই আর ওর লোকেরা মিলে আবারও একটা মেয়ের সাথে খারাপ করছে। এই দেখে র্যান ওই মেয়েটাকে হেল্প করার জন্য চলে আসে। এই দেখে র্যানের ভাই বলে তোমরা দুজনেই যখন এখানে আছো তাহলে তো আমাদের আরো মজা হবে, তো চলো আমরা সবাই মিলে একসাথে মজা করি। তো র্যান ওর ভাইয়ের এই কথা শুনে অনেক বেশি রেগে যায়, আর ও একটা সুইচ টিপে সিগন্যাল দিলে
গেলে তখনই সঙের পাঠানো বডিগার্ডরা ওখানে চলে এসেছিল, যারা কিনা র্যানের ভাইয়ের লোকজনকে আচ্ছা মতো ধোলাই দিতে থাকে। যদিও র্যানের ভাই দৌড়ে ওখান থেকে পালিয়ে একটা ডাস্টবিনের মধ্যে লুকিয়ে পড়ে। তো আশেপাশে কেউ নেই এটা বুঝতে পেরে র্যানের ভাই যখনই ওই ডাস্টবিন থেকে বেরোতে যাবে তখনই র্যান গাড়ি দিয়ে ওই ডাস্টবিনকে এক ধাক্কা মেরে উড়িয়ে দেয়। অন্যদিকে জিং র্যানের সৎ ভাইয়ের ব্যাপারে ইনভেস্টিগেশন করে, যেখানে ও জানতে পারে র্যানের সৎ ভাই একজন জুয়ারি আর একটা চরিত্রহীন লোক, আর ও আগেও র্যানের সাথে খারাপ করার চেষ্টা করেছিল। এই শোনা তো ও অনেক বেশি রেগে যায়। পরের দিন র্যানের সৎ ভাইকে হসপিটালে দেখা যায়, যেখানে ওর তো প্রায় আধমরার মতো অবস্থা। এই দেখে ওর মা অনেক বেশি রেগে গেলে তখনই র্যানের সৎ ভাই বলতে থাকে এই সবকিছু র্যানের জন্য হয়েছে। এই শুনে সৎ মা র্যানকে জব্দ করার জন্য বেরোতে যাবে, তখনই জিং ওখানে আসে, যে কিনা র্যানের সৎ মাকে বলে র্যান আমার ওমেন, তাই ভুল করেও আপনি ওকে বুলি করবেন না। এতে তো র্যানের মা বলে দেয় তুমি অত ভুলে যাচ্ছ তোমার সাথে র্যানের ডিভোর্স হতে চলেছে, তাই এখন র্যান আর তোমার ওমেন নেই। যদিও জিং ওনাকে বলে দেয় আপনার ছেলের বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে। এই শুনে তো র্যানের সৎ মা সাহস হয় না ওখান থেকে যাওয়ার, আর উনি ওনার ছেলেকে জিজ্ঞেস করতে থাকে ও আগের দিন এমন কি করেছিল। তো তখনই র্যানের সৎ ভাই বলে দেয় যে ও ড্রিঙ্ক করে একটা মেয়ের সাথে খারাপ কাজ করতে যায়, যে কারণে র্যান ওকে মেরেছে। এতে তো মা ওকে এক চাটি মারতে যাচ্ছিল। তবে তখনই পুলিশ স্টেশন থেকে র্যানের ভাইকে ফোন করে পুলিশ স্টেশনে ডাকা হয়। তো র্যান যে ওর ভাইয়ের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছে এটা জানতে পেরে ওর মা অনেক বেশি রেগে যায়, আর উনি ঠিক করে নেয় এবার উনি র্যানকে শাস্তা করেই ছাড়বে। পরের দিন র্যান কোম্পানিতে গেলে ওরা ওদের নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল, যার জন্য ওদের সার্ভে করতে একটা মাউন্টেনে যেতে হবে। তো র্যান একজন কলিগকে নিয়ে ওই মাউন্টেনে যাবে বলে ঠিক করে, যদিও সং ওকে এমনটা করতে বারণ করছিল, কিন্তু র্যান কোনো কথা না শুনেই ওই মাউন্টেনে পৌঁছে যায়। অন্যদিকে জিন র্যানের কোম্পানির সাথে কোলাবরেট হতে যায়, তাই তো ওর অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে একটা প্ল্যান করে নেয় ওই মাউন্টেন প্রজেক্টে কাজের জন্য। তো তখনই জিন জানতে পারে যে র্যান নাকি ওরা কলিগের সাথে ওই মাউন্টেনে সার্ভে করতে গেছে। এই শুনে তো ওর অনেকটাই বেশি চিন্তা হচ্ছিল। ওদিকে রাতের বেলা পাহাড়ে চড়তে গিয়ে হঠাৎই পা স্লিপ করে র্যানের কলিগ নিচে পড়ে যায়। তো পাহাড় থেকে পড়ার কারণে ও অনেক বেশি ইনজয়ার্ড হয়ে গেলে র্যান ওর কেয়ার করছিল। অন্যদিকে র্যানদের কোনো খবর পাওয়া যাচ্ছে না শুনে জিং তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তো এর মধ্যেই জিং নিউজে জানতে পারে যে মাউন্টেনে আজ নাকি অনেক বেশি ঝড় বৃষ্টি হবে। এই শুনে তো জিং তখনই ওর অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যে রেস্কিউ টিমকে তাড়াতাড়ি ওই মাউন্টেনে পাঠানোর জন্য, আর সাথে ও নিজেও মাউন্টেনে র্যানকে খোঁজার জন্য যাবে। তো কিছুক্ষণ পর জিং রেস্কিউ টিমকে সাথে নিয়ে ওই পাহাড়ে পৌঁছে যায়। তো অনেকক্ষণ ধরে র্যানকে খোঁজার পর ফাইনালি ওরা র্যানকে দেখতে পায়। তো রেস্কিউ টিমের লোকেরা র্যানের কলিগকে নিয়ে গেলে তখনই জিং ওখানে এসে র্যানকে হাক করে বলে আমার তোমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল। তো জিং এর এইভাবে র্যানকে হাক করে নেওয়ায় ও একটু ইমোশনাল হয়ে যায়। আর এখান থেকে সিন চলে যায় পাস্টে, যেখানে আমরা দেখতে পাই একদিন র্যানের ভাই ওকে বলি করছিল। তবে র্যান ওকে বড়োয়া না করে যেতে গেলে র্যানের ভাই তো ওর চুলের মুঠি ধরে ওকে সুইমিং পুলের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। তবে র্যান সাঁতার কাটতে জানতো না, যে কারণে ও ডুবে যাচ্ছিল। তো এটা দেখার পরেও র্যানের সৎ ভাই ওখান থেকে চলে গেলে তখনই জিং ওখানে আসে, যে কিনা র্যানকে জলে ডুবে যেতে দেখে ছুটে এসে ওকে রেস্কিউ করে। তো এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে। তো র্যান মনে মনে ভাবছে জিং সেদিন ওকে রেস্কিউ করলেও আজকে জিং এর সাথে সেদিনের জিং এর অনেক পার্থক্য, যে কারণে ও তাড়াতাড়ি জিং এর থেকে দূরে সরে যায়। তবে জিং ওকে এখানে হেল্প করতে আসার কারণে র্যান ওকে থ্যাংক ইউ বলছিল। তো র্যান হেঁটে যেতে গেলে জিং বুঝতে পারে র্যানের পায়ে চোট লেগেছে, তাই তো ও র্যানকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল। আর এমন সময় দূর থেকে কেউ ওদের ফটো তুলে নেয়। তো পরের দিন জিয়ানকে দেখা যায়, যে কিনা র্যান আর জিং এর ওই ফটোগুলোই দেখছে। আসলে ওই লোক পাঠিয়েছিল ওদের ওপর নজর রাখতে। তো র্যান আর জিংকে একসাথে দেখে জিয়ান তো অনেক বেশি রেগে গেছিল। অন্যদিকে জিং নতুন কোম্পানির সাথে কোলাবরেট করতে গেলে ওখানে র্যান আসে। তো র্যানকে দেখে জিং তো অনেক বেশি অবাক হয়ে গেছিল, যে কারণে ও এক নজরে র্যানের দিকে তাকিয়ে থাকলে ওর অ্যাসিস্ট্যান্ট বলে স্যার এখানে আপনি ছাড়াও অনেকে আছে যারা কিনা আপনার এইভাবে র্যানকে দেখাটা ঠিক ভালোভাবে নেবে না। এই শুনে জিং তাড়াতাড়ি ঘুরে যায়। পরে রাতের বেলা জিং ওর গ্র্যান্ডপার সাথে দেখা করতে গেলে গ্র্যান্ডপা বলে তুমি এখানে একা কেন এসেছো, তোমার ওয়াইফকে না নিয়ে আসলে আমি তোমার সাথে কথাই বলবো না। যদিও জিং বলে দেয় গ্র্যান্ডপা র্যান অনেক বেশি ব্যস্ত আছে। এই শুনে তো গ্র্যান্ডপা জিংকে বুঝিয়ে বলে যদি তোমার ওয়াইফ ব্যস্ত থাকে তবে তোমার ওর সাথে থাকা উচিত, আর একসাথে ডিনার করলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আর ভালোবাসা অনেক বেড়ে যায়, তাই তোমার এখনই তোমার ওয়াইফের কাছে যাওয়া উচিত। তো গ্র্যান্ডপার কথা শুনে জিং র্যানকে ফোন করে রাতের বেলা ডিনারের জন্য,
যদিও র্যান তো ওকে অ্যাটিটিউড দেখিয়ে বলে দেয়, প্লিজ তুমি আমাকে ডিস্টার্ব করবে না, কারণ আমি তোমার সাথে ডিনার করতে চাই না। তো এই শুনে জিং র্যানকে বলে, গ্র্যান্ডপা তোমার সাথে দেখা করতে চাই, তো প্লিজ আমার জন্য না হলেও অ্যাটলিস্ট গ্র্যান্ডপার জন্য আমার সাথে এসো। তো গ্র্যান্ডপার কথা শুনে র্যান ওর সাথে যেতে রাজি হয়ে গেলে জিং ওকে নেওয়ার জন্য আসছে এমনটা জানায়। তো র্যান ফোনটা রেখে দিলে তখনই কেউ র্যানের দরজায় নক করছিল। তো র্যান দরজা খুলে দেখে জিয়ান ওর সাথে দেখা করতে এসেছে, যে কিনা র্যানকে বলে 2 দিন বাদে তোমার জিং এর সাথে ডিভোর্স হয়ে যাবে, কিন্তু তারপরেও তুমি ওকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা থেকে দূরে থাকছো না। এই শুনে তো র্যান বলে দেয়, এমনটা করার আমার কোনো শখ নেই, তবে জিয়ানটা ওকে উল্টো পাল্টা বলতেই থাকে। এতে তো র্যান ওকে বলে, তোমার করা কাজকর্ম যদি জিং এর সামনে আসে তবে কিনা জিং তোমার সাথে কথাও বলবে না। তো জিয়ান র্যানকে ওর আর জিং এর একটা ফটো দেখিয়ে বলে, তোমার এটা দেখার পরেও মনে হচ্ছে তুমি জিংকে আমার বিরুদ্ধে নিয়ে যেতে পারবে। তো এখানে ফ্ল্যাশব্যাকের সিন থেকে আমরা জানতে পারি, যেদিন কিনা জিয়ান জিংকে বিড়ালের ভয় দেখিয়ে ওর বাড়িতে আটকে ছিল, সেদিন রাতের বেলা জিং যখন ঘুমাচ্ছিল তখনই জিয়ান ওর ক্লোজ যায়, আর ও তো জিং এর পাশে শুয়ে ওর সাথে একটা ফটো তুলে নিয়েছিল। আর প্রেজেন্টে ওই এই ফটোটা র্যানকে দেখায় আর বলে জিং এর সাথে ওর সম্পর্ক অনেক আলাদা। তো র্যানও এই ফটো দেখে বিশ্বাস করে নেয় যে সত্যিই হয়তো জিং এর সাথে ওর এমন সম্পর্ক আছে। তাই তো ওর অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। তো তখনই আমরা বাইরে দুজন লোককে দেখতে পাই, যারা কিনা র্যানকে কিডন্যাপ করার জন্য ওখানে এসেছে। তবে জিয়ানকে ওখানে দেখে ওরা তো অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে কি আসলে র্যান। তাই 2 বলদ মিলে ঠিক করে ওরা দুজনকেই কিডন্যাপ করে নিয়ে যাবে। ওদিকে র্যান জিয়ানকে বলে দেয়, আমাকে এইসব ফটো না দেখিয়ে তুমি যাও গিয়ে জিংকে রাজি করো তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সই করতে, কারণ জিং ডিভোর্স পেপারে সই করলেই তুমি ওর লিটল মিস্ট্রেস থেকে ওয়াইফ হতে পারবে। তো র্যানের এই কথা শুনে জিয়ান অনেক বেশি রেগে গিয়ে ওকে চড় মারতে যাচ্ছিল। তবে তখনই ওই 2 কিডন্যাপার এসে ওদের দুজনকে বন্দি বানিয়ে নেয়। তো কিছুক্ষণ পর জিং র্যানকে নিয়ে যাওয়ার জন্য ওর বাড়িতে আসলে র্যানকে ওখানে না দেখতে পেয়ে জিং মনে করছিল র্যান নিশ্চয়ই ওর থেকে পালানোর জন্য কোথাও একটা গায়েব হয়ে গেছে, তাই তো ও র্যানকে ফোন করতে থাকে। তবে র্যানের ফোনও লাগছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই ওই 2 বলদ কিডন্যাপার র্যান আর জিয়ানকে একসাথে নিয়ে যাচ্ছে। এইসব দেখে তো জিয়ান গাড়িতে বসে নাকা কান্না শুরু করে। তবে র্যান কোনো কিছু না বলেই ওর ঘড়িতে থাকা ডিভাইস দিয়ে ওর অ্যাসিস্ট্যান্ট আর সং এর কাছে নিজের লোকেশন শেয়ার করে দেয়। আর ওর লোকেশনের মেসেজ পাওয়া মাত্রই সং আর র্যানের অ্যাসিস্ট্যান্ট মিলে ওর বডিগার্ডদের নিয়ে ওকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। পাশাপাশি জিং ও র্যানকে কোথাও খুঁজে না পেয়ে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে র্যানের নাম্বার ট্রেস করতে থাকে, যেখানে ওরা র্যানের লোকেশন একটা পুরনো ফ্যাক্টরিতে পায়। এই দেখে তো জিং বুঝতে পেরে গেছিল নিশ্চয়ই র্যান কোনো বিপদে আছে, না হলে ওই ফ্যাক্টরিতে কি করতে যাবে। ওদিকে ওই 2 কিডন্যাপার র্যান আর জিরানকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তোমাদের মধ্যে কে র্যান। তবে র্যান ওদেরকে বোকা বানানোর জন্য বলতে থাকে, আমাদের দুজনের নামই র্যান। তো ওই 2 বলদ ফোনে ওদের সিনিয়রের থেকে ইনস্ট্রাকশন নিচ্ছিল, যেখানে সিনিয়র বলে যদি ওরা দুজনেই র্যান হয় তবে দুজনকেই শেষ করে দাও। তো এই শুনে ওরাও ছুরি বের করলে তখনই জিং ওখানে চলে আসে। তো ওই কিডন্যাপারদের সিনিয়র ফোনের ওপার থেকে জিং এর গলা শুনতে পেয়ে বলে, তোমার এদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই চুজ করতে হবে। তো একদিকে র্যান তো অন্যদিকে জিয়ান। জিং কি করবে কিছুই বুঝতে পারছে না, যদিও শেষমেশ জিং জিয়ানকেই সিলেক্ট করে, যে কারণে কিডন্যাপাররা জিয়ানকে ছেড়ে দিলে জিং জিয়ানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তো এই দেখে র্যান অনেক বেশি আপসেট হয়ে গেছিল। তবে কোথাও না কোথাও র্যান জানতো যে জিং জিয়ানকেই চুজ করবে। তো জিং ওখান থেকে বেরিয়ে গেলে ওই কিডন্যাপাররা র্যানকে শেষ করতে আসে। তবে র্যান বুদ্ধি করে নিজের হাত খুলে নেয় আর ওদের দুজনকে আচ্ছা রকম ধোলাই দেয়। তো র্যানের কাছে মার খেয়ে ওরা দুজন তো ওখান থেকে পালিয়ে গেছিল। তো র্যান ফ্যাক্টরি থেকে বেরোতে যাবে, এর মধ্যেই জিং ওখানে চলে আসে, কারণ ও জিয়ানকে বাইরে রেখে র্যানকে হেল্প করার জন্যই আসছিল। তবে র্যান বলে দেয়, তুমি আজ আবারও প্রমাণ করে দিয়েছো যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই প্লিজ আজকের পর থেকে আর কোনোদিন আমার সামনে এসো না। তো এর মধ্যে র্যানের লোকেরা ওখানে পৌঁছে গেছিল। তো র্যান সবাইকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলে জিং ওর পেছনে যেতে চাইছিল, কিন্তু সং ওকে আটকে বলে, জিং তুমি তোমার রাস্তা বেছে নিয়েছো। ওদিকে র্যানও যেতে যেতে ভাবে ও অনেক বড় ভুল করেছিল যে ও জিংকে বিশ্বাস করেছিল। তো আজকের পর থেকে জিং ওর কাছে শুধুমাত্র একজন অচেনা ব্যক্তি ছাড়া আর কেউ নয়। পরের দিন আমরা র্যানকে হসপিটালে দেখি, ও কিনা নিজের চেকআপের জন্য ওখানে ভর্তি ছিল। তখনই সং ওর জন্য খাবার নিয়ে আসলে র্যান তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে জিংকে দেখা যায় ও কিনা ডক্টরের থেকে জিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করছে।
তো ডক্টর বলে জিয়ানের এমন কিছুই হয়নি যার জন্য ও বেহুশ হয়েছে, তবে জিয়ান এখন সম্পূর্ণ সুস্থ, তাই জিং চাইলে ওকে হসপিটাল থেকে নিয়ে যেতেই পারে। তো তখনই জিং ডক্টরের কাছে র্যানের ব্যাপারে জিজ্ঞেস করলে ডক্টর তো বাড়ির লোক ছাড়া কোনো পেশেন্টের ইনফরমেশন অন্য কাউকে দিতে পারবে না এমনটা বলে। তো এরপরেই আমরা জিয়ানকে দেখি যে কিনা হসপিটালে বসে মজ করছে, তবে এর মধ্যেই জিং এর শব্দ পেয়ে ও তাড়াতাড়ি শরীর খারাপের বাহানা করতে থাকে। যদিও জিং তো এবার ওর সব বাহানাই বুঝতে পেরে যায়, আর ও জিয়ানকে বলে তোমার এমন কিছুই হয়নি, তাই প্লিজ তুমি আর অভিনয় করো না। পরে জিং র্যানের জন্য গিফট নিয়ে ওর সাথে দেখা করতে আসে, তবে এর মধ্যে ওখানে সং চলে আসে। তো সং জিংকে বলে দেয় তোমার সাথে র্যানের আর কোনো সম্পর্ক নেই, তাই র্যানই চায় না তোমার সাথে দেখা করতে। যদিও জিং বলতে থাকে আমি র্যানের হাজবেন্ড, তাই র্যানের সাথে আমি দেখা করব কি করব না এই বিষয়ে কথা বলার তোমার কোনো অধিকার নেই। কিন্তু তারপরেও সং ওকে ভেতরে ঢুকতে না দিলে ওদের দুজনের মধ্যে তো বেশ একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছিল। কিছুদিন পর র্যান আর জিং ফাইনালি ওদের ডিভোর্সের প্রসেসটা কমপ্লিট করে নেয়। তো ওখান থেকে বেরোনোর সময় হঠাৎই র্যানের সাথে একটা সাইকেলে ধাক্কা লাগতো, তবে জিং ওকে সামলে নিয়েছিল। তো এই দেখে র্যান ওকে বলে দেয় এত বেশি আধিক্যতা করার কোনো প্রয়োজন নেই, আজ থেকে তুমি আর আমি অজানা মানুষ, তাই আজকের পর থেকে আর কখনোই আমার আশেপাশে আসবে না। এই বলে ও তো ওখান থেকে চলে যায়। পরে জিং কোম্পানিতে ছিল, তখনই জিয়ান ওখানে আসে, আর ও তো জিং এর ডিভোর্স হয়ে যাওয়ায় অনেক বেশি খুশিও রয়েছে, যে কারণে ও জিং এর গায়ে ঢলে পড়ে ওর সাথে ফ্লার্ট করতে চায়। তবে জিং বলে দেয় আমি এখন কাজে ব্যস্ত আছি, তো তুমি এখান থেকে চলে যাও। কিন্তু জিং এর এমন ব্যবহারের জন্য ও তো অনেক বেশি রেগে রয়েছে। তো তখনই একজন ওকে ফোন করে র্যানের সৎমার ব্যাপারে খবর দিলে জিয়ান তো র্যানের সৎমার সাথে দেখা করার ব্যবস্থা করতে বলে। অন্যদিকে র্যান সুস্থ হয়ে কোম্পানিতে ফিরে আসলে সবাই র্যানের জন্য চিয়ার করছিল। অন্যদিকে জিয়ান র্যানের সৎমার সাথে দেখা করে, যেখানে ও র্যানের সৎমাকে বলে আপনার আর আমার শত্রু একই, তাই আমরা একে অপরের সাথে মিলে কাজ করতে পারি। এই শুনে তো র্যানের সৎমা জিয়ানের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। তো জিয়ান র্যানের সৎমাকে বলে জিং র্যানের কোম্পানির সাথে কোলাবোরেশন করছে, আর যে করেই হোক আপনাকে এই কোলাবোরেশন আটকাতে হবে, কারণ আমি চাই না জিং আর র্যানের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যাক।